আসসালামু আলাইকুম। আজ আবারও তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজ আমরা ইংরেজি সাহিত্যের প্রোজ গদ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। প্রোজ কাকে বলে, প্রোজের কি কি বৈশিষ্ট্য, বা প্রোজের টাইপস কত রকমের, এই সমস্ত বিভিন্ন দিক নিয়ে আজ আমরা আলোচনা করব। আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করবে, কারণ পৃথিবীর সমস্ত ভাষারই সাহিত্য আছে। তো প্রতিটা ভাষার যে সাহিত্যের যে সম্ভার, সেই প্রতিটা ভাষার সাহিত্য সম্ভারের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তোমার প্রোজ। সাহিত্যের যেমন বিভিন্ন কম্পোনেন্টস এর কথা এর আগে বলেছিলাম। তোমার প্রোজ আছে, যেমন পোয়েট্রি আছে, ড্রামা আছে, নোভেল আছে, শর্ট স্টোরি আছে, এসে আছে, প্রবন্ধ। তো এই প্রোজ বিষয়ে আজ আমরা আলোচনা করব। প্রোজ বলতে আমরা কি বোঝাই, হোয়াট ইজ এ প্রোজ। এখানে দেখো, প্রোজ শব্দটা একটা ল্যাটিন শব্দ, প্রোজ থেকে এসেছে। ল্যাটিন শব্দ প্রোজ, একই স্পেলিং। এটা হচ্ছে ল্যাটিন শব্দ পিআরওএসি। এই ল্যাটিন শব্দ প্রোজ থেকে প্রোজ কথাটা আমাদের এসেছে। তো এই প্রোজ কথার অর্থটা কি? ল্যাটিন শব্দ, এটার অর্থ হচ্ছে ডিরেক্ট or straight, direct or straight। তো এই দিক থেকে যদি আমরা প্রোজকে ডিফাইন করি, তাহলে প্রোজ ইজ এ টাইপ অফ ডিরেক্ট or straight forward কম্পোজিশন। এক ধরনের একদম সরাসরি বলা হচ্ছে আর কি, ডিরেক্ট এন্ড স্ট্রেট ফরওয়ার্ড, একদম সোজা সাপটা। তাহলে প্লেন, ডিরেক্ট অর স্ট্রেট ফরওয়ার্ড কম্পোজিশন অর লিটারারি রাইটিং, সেটাকে আমরা প্রোজ বলছি। তাহলে প্রোজের সঙ্গে কবিতার পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোজ অ্যান্ড পোয়েট্রি? একজন বিখ্যাত ফ্রেঞ্চ পোয়েট অ্যান্ড ক্রিটিক পল ভ্যালেরি, নাম হয়তো শুনে থাকবে তোমরা। পল ভ্যালেরি, ফ্রেঞ্চ পোয়েট অ্যান্ড ক্রিটিক। ফ্রেঞ্চ পোয়েট অ্যান্ড ক্রিটিক, একজন ফরাসি কবি এবং সমালোচক। এই পল ভ্যালেরি, তিনি কি বলেছেন? হি কম্পেয়ার্স প্রোজ টু ওয়াকিং অ্যান্ড পোয়েট্রি টু ড্যান্সিং। তিনি প্রোজকে ওয়াকিং এর সঙ্গে তুলনা করেছেন। ওয়াকিং মানে হাঁটা, এই ওয়াকিং। তাহলে প্রোজ is compared to walking according to French poet and critic Paul Valéry। তিনি কি বলেছেন? যে we walk for a particular purpose, একটা নির্দিষ্ট উদ্দেশ্যে আমরা কিন্তু হাঁটি। we walk from one place to another, এক জায়গা থেকে আরেক জায়গাতে আমরা যাই হেঁটে। তো there is a particular purpose behind our walking, হাঁটার পিছনে আমাদের একটা উদ্দেশ্য আছে। যেমন এক্সাম্পল যদি দিই, যে we walk in the morning, বা we do morning walk। তাহলে what is the purpose of our walking in the morning? সকালে হাঁটার একটা উদ্দেশ্য আছে। তাহলে we walk in the morning for the improvement of our health। ঠিক আছে, ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা মর্নিং ওয়াক করে থাকি। তো সিমিলারলি এই প্রোজেরও কিন্তু একটা পার্টিকুলার উদ্দেশ্য থাকতে হবে, একটা পারপাস থাকতে হবে। উইদাউট পারপাস দেয়ার ইজ নো প্রোজ। ঠিক আছে,
তো প্রোজ হচ্ছে তোমার একটা স্ট্রেট ফরওয়ার্ড, ডিরেক্ট, নন মেট্রিক্যাল কম্পোজিশন। নন মেট্রিক্যাল, নতুন শব্দ একটা অ্যাড করলাম, নন মেট্রিক্যাল। নন মেট্রিক্যাল কেন বলছি? নন মেট্রিক্যাল কম্পোজিশন, মেট্রিক্যাল আর নন মেট্রিক্যাল। কবিতাকে লেখা হয় মেট্রিক্যাল, কবিতাকে একটা মেট্রিক্যাল কম্পোজিশন বলা হয়। কারণ মেট্রিক্যাল মানে পোয়েম ইজ রিটেন ইন মিটার, মিটারে কবিতা লেখা হয়। আর এই গদ্য বা প্রোজ তোমার মিটারে লেখা হয় না, ঠিক আছে? তার জন্য এটা হচ্ছে নন মেট্রিক্যাল কম্পোজিশন, ঠিক আছে? এখানে তোমার জেনারেলি প্রোজকে এমনি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা অর্ডিনারি প্রোজ আর একটা হচ্ছে লিটারারি প্রোজ। প্রোজকে জেনারেলি দু রকম ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে অর্ডিনারি প্রোজ, অর্ডিনারি, আর একটা হচ্ছে লিটারারি। অর্ডিনারি প্রোজ আর লিটারারি প্রোজ এই দুটো ভাগে ভাগ করা হয়। তো অর্ডিনারি প্রোজ written in colloquial language, ordinary prose written in colloquial language। colloquial language কাকে বলে? colloquial language, colloquial language কে আমরা বাংলাতে বলি কথ্য ভাষা, ঠিক আছে? ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজ। তাহলে colloquial language refers to the language or phrases or expression which is familiar or similar and not standard in speech, ঠিক আছে? আমাদের ফ্যামিলিয়ার স্পিচ, ফ্যামিলিয়ার টকিং এর সঙ্গে রিলেটেড যে সমস্ত শব্দ সেগুলোকে আমরা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ বলছি। তো অর্ডিনারি প্রোজ যেগুলো সেগুলো এই কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে লেখা হয়, নট স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, হোয়াট দ্য রাইটার ওয়ান্টস টু সে ইজ কল্ড দ্য সাবজেক্ট অর টপিকস। লেখক যেটা বলতে চাইছে সেটাই হচ্ছে টপিক বা সেটাই হচ্ছে বিষয়বস্তু, সাবজেক্ট, ঠিক আছে? তাহলে ইন অ্যান অর্ডিনারি প্রোজ, এটা অর্ডিনারি প্রোজের ক্ষেত্রে, এটা সাধারণ প্রোজের ক্ষেত্রে দ্য টপিক অর সাবজেক্ট ইজ দ্য ভাইটাল, ঠিক আছে? ইন অ্যান অর্ডিনারি প্রোজ সাবজেক্ট ইজ দ্য ভাইটাল, বাট ইন আ লিটারারি প্রোজ, একটা লিটারারি প্রোজ কাকে বলে বা এটা মানে লিটারারি মাস্টারপিস বলা হয়। লিটারারি প্রোজের ক্ষেত্রে সাবজেক্ট ইজ নট দ্য ভাইটাল, বাট the manner in which the subject is presented is highly important in literary prose। তাহলে প্রোজের দুটো পার্ট আমরা একটা পাচ্ছি, একটা হচ্ছে সাবজেক্ট, একটা টপিক, একটা বিষয়, দুটো জিনিস পাচ্ছি। একটা হচ্ছে সাবজেক্ট, তোমার সাবজেক্ট আর টপিক। লেখক যেটা বলতে চাইছে বা পাঠকদের সঙ্গে শেয়ার করতে চাইছে সেটাকে আমরা সাবজেক্ট টপিক বলছি। আর এই সাবজেক্ট টপিকটাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, হাউ দ্য সাবজেক্ট ইজ প্রেজেন্টেড, হাউ দ্য সাবজেক্ট ইজ কমিউনিকেটেড, হাউ দ্য সাবজেক্ট ইজ shared among the students or learners is called the style or manner of the prose। লেখা আছে ম্যানার অথবা স্টাইল। তাহলে সাবজেক্টে যেভাবে উপস্থাপন করা হচ্ছে সেইটাকে আমরা স্টাইল বলছি বা ম্যানার বলছি, ঠিক আছে? তাহলে অর্ডিনারি প্রোজের ক্ষেত্রে বলতে সাবজেক্ট আর টপিক ইজ ভাইটাল, ইম্পর্টেন্ট, বাট ইন লিটারারি প্রোজ, কিন্তু এটা লিটারারি প্রোজের ক্ষেত্রে সাবজেক্ট ইজ নট সো ইম্পর্টেন্ট, হ্যাঁ? ম্যানার অর স্টাইল ইজ মোর ইম্পর্টেন্ট ফর এ লিটারারি প্রোজ, ঠিক আছে? এবার দেখো, এই তো প্রোজের
মানে জেনারেল একটা ডিভিশন দেখালাম, অর্ডিনারি প্রোজ আর লিটারেরি প্রোজ। এবার প্রোজের কিছু মানে টাইপ, মানে তোমার টাইপস আছে, তোমার অন্যভাবে প্রোজকে আরো 3টি ভাগে ভাগ করা হয়। যেমন হচ্ছে তোমার টাইপস আর ভ্যারাইটিস অফ প্রোজ। টাইপস আর ভ্যারাইটিজ অফ প্রোজ এটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ডেসক্রিপটিভ প্রোজ, ডেসক্রিপটিভ প্রোজ, দেবেন ন্যারেটিভ প্রোজ, ন্যারেটিভ প্রোজ, আর 3 নাম্বার হচ্ছে তোমার এক্সপোজিটরি প্রোজ। এক্সপোজিটরি আর রিফ্লেক্টিভ, রিফ্লেক্টিভ প্রোজ। এটা হচ্ছে টাইপস অফ প্রোজ। তাহলে ডেসক্রিপটিভ হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের বর্ণনা থাকবে, আর ন্যারেটিভ হচ্ছে ঘটনা, ঘটনামূলক আর কি, আর এক্সপোজিটরি আর রিফ্লেক্টিভ হচ্ছে তোমার ভাবমূলক। তাহলে এখানে ডেসক্রিপটিভ মূলক মানে কোনো কিছুর একটা ডেসক্রিপশন থাকবে, একটা মানে বর্ণনা থাকবে, সেটাই আমাদের ডেসক্রিপটিভ প্রোজের মধ্যে পড়বে। আর কোনো একটা ঘটনাকে যখন প্রেজেন্ট করা হবে, উপস্থাপন করা হবে, তখন সেটা ন্যারেটিভ প্রোজ হবে। আর এক্সপোজিটরি প্রোজ মানে এটা ভাবনামূলক, যেমন হচ্ছে হোয়াট ইজ ডিসিপ্লিন, হোয়াট ইজ কিউরিওসিটি, হোয়াট ইজ ইন্টারেস্ট, এইগুলাকে ডিফাইন করা কঠিন। এইগুলা অনেক চিন্তা ভাবনা করে লিখতে হয়। তো এইগুলো হচ্ছে এক্সপোজিটরি আর রিফ্লেক্টিভ প্রোজ। ঠিক আছে, এই টাইপস অফ প্রোজ গেল। এবার দেখো প্রোজের কিছু ফর্মস আছে। এবার ফর্মস অফ প্রোজ। ফর্মস অফ প্রোজ, প্রোজের ফর্মস দুটো আছে তোমার। একটা আছে ফিকশনাল প্রোজ, এক নম্বর হচ্ছে তোমার ফিকশনাল প্রোজ। ফিকশনাল মানে কাল্পনিক, ফিকশনাল প্রোজ। আর 2 নম্বর আছে তোমার নন ফিকশনাল প্রোজ। নন ফিকশনাল প্রোজ। তাহলে ফিকশনাল, নন ফিকশনাল, এই মানে এই সবটা ভালো করে বুঝতে গেলে প্রোজ সম্পর্কে ধারণা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তাহলে ফিকশনাল প্রোজের মধ্যে কোনগুলা পড়ে দেখো। ফিকশনাল প্রোজের মধ্যে আছে তোমার এক হচ্ছে এপিক আছে। ফিকশনাল প্রোজের ভাগগুলো আমরা দেখি এবার। ফিকশনাল প্রোজের মধ্যে আছে তোমার এক নম্বর আছে এপিক, মহাকাব্য, যাকে আমরা বলি মহাকাব্য, এপিক, মহাকাব্য। 2 নম্বর আছে তোমার পিকারেস্ক ন্যারেটিভ, পিকারেস্ক, পিকারেস্ক ন্যারেটিভ। 3 নম্বর আছে তোমার রোমান্স, তারপরে আছে তোমার নোভেল, উপন্যাস যেটাকে আমরা বলি। আর 5 নাম্বার আছে শর্ট স্টোরি। ছোট গল্প। ঠিক আছে, তাহলে এই যে রোমান্স, পিকারেস্ক, নোভেল,
পিকারেস্ক মানে ন্যারেটিভ এমন এক ধরনের অদ্ভুত টাইপের এক মানে ঘটনা থাকবে, সেখানে অনেকগুলো এপিসোড থাকবে, হ্যাঁ, অনেকগুলো থিম থাকবে, বিষয়বস্তু থাকবে। এই পিকারেস্ক ন্যারেটিভ এটা পরে আলোচনা করব তোমার, এগুলো এক এক করে আলোচনা করলে ক্লিয়ার হবে। রোমান্স এমন এক ধরনের মানে কল্পিত অবাস্তব প্রেমের কাহিনী যা পৃথিবীতে কোনোদিন ঘটেনি, সেটাকে আমরা রোমান্স বলে থাকি। নোভেল উপন্যাস এটা তো মানে আলোচনার বিষয়ে আলোচনা করতে হবে, উপন্যাস এটুকুই জানতে হবে। আর শর্ট স্টোরি হচ্ছে ছোট গল্প। তাহলে এগুলো হচ্ছে ফিকশনাল প্রোজ, ফিকশনাল প্রোজের মধ্যে এগুলো পড়ছে। এবার তার নন ফিকশনাল প্রোজের কিছু আছে। নন ফিকশনাল প্রোজ এর মধ্যে আছে তোমার, নন ফিকশনাল প্রোজের মধ্যে অনেকগুলো আইটেম আছে। একটা যেমন আছে তোমার এসে রাইটিং আছে, এসে রাইটিং, প্রবন্ধ লেখা যেটা এসে রাইটিং, এর মধ্যে রিয়ালিটি থাকবে, এটা রিয়াল মানে অকাল্পনিক আর কি, ঠিক আছে। ফিকশনাল প্রোজ গেল, নন ফিকশনাল প্রোজের মধ্যে এক নম্বর হচ্ছে এসে রাইটিং, দুই নম্বর হচ্ছে তোমার লেটার রাইটিং, তিন নম্বর হচ্ছে ট্রাভেলুগ, ভ্রমণ কাহিনী যেটা ট্রাভেলুগ, তারপর আছে বায়োগ্রাফি, জীবনী লেখা, পাঁচ নম্বর অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি আছে, ডায়েরি রাইটিং আছে, মানে দৈনন্দিনকার মানে দিনপঞ্জি যেটাকে আমরা ডায়েরি মেনটেন করা। নাম্বার 7 তোমার স্পিচ, স্পিচ বক্তব্য, আর একটা আছে তোমার স্পিচ, আর একটা আছে তোমার রিপোর্ট রাইটিং। 8 নম্বর হচ্ছে রিপোর্ট রাইটিং মানে প্রতিবেদন লেখা। তাহলে এই নন ফিকশনাল প্রোজের মধ্যে আমরা পাচ্ছি 8 রকমের মানে 8টা ভাগ পাচ্ছে আর কি। নন ফিকশনাল প্রোজের মধ্যে এই 8 রকমের তোমার কম্পোজিশন পড়ছে। এটা এসে, লেটার, ট্রাভেলুগ, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, ডায়েরি, স্পিচ অ্যান্ড রিপোর্ট রাইটিং, ঠিক আছে। এই এসে রাইটিং এর আবার দুটো পার্ট আছে তোমার। এসে রাইটিং কে আবার দুই ভাগে ভাগ করা হয়। কি একটা হচ্ছে তোমার এসে রাইটিং এর দুটো পার্ট, একটা হচ্ছে তোমার ফর্মাল এসে আর একটা হচ্ছে ইনফর্মাল এসে। এসে এর দুটো ভাগ, এটা দেখাচ্ছি। এসে রাইটিং এর দুটো পার্ট, এসে একটা হচ্ছে ফর্মাল এসে আর দুটো হচ্ছে ইনফর্মাল এসে। এই ফর্মাল এসেতে কি থাকে? ফর্মাল এসেতে বিষয়বস্তুটা প্রাধান্য পায়। ফর্মাল এসেতে এখানে সাবজেক্ট যেটা টপিক মানে বিষয়বস্তুটা হচ্ছে এখানে ভাইটাল প্রাধান্য। আর ইনফর্মাল এসের ক্ষেত্রে লেখক হচ্ছে প্রাধান্য পায়, লেখক হচ্ছে মুখ্য। তাহলে ফর্মাল এসে, ইনফর্মাল এসে। তাহলে এই হচ্ছে তোমার প্রোজের বিভিন্ন টাইপের ফর্মস বা বিভিন্ন টাইপের যে টাইপস আমরা প্রোজ সম্পর্কে। তো প্রোজ আশা করি মানে ধারণা ক্লিয়ার হবে এটা সম্পর্কে আর কি, যে ভিডিওটা মানে ভালো করে শোনো তোমরা। এবার দেখো প্রোজ যে দুটো কথা বলা হয়েছিল প্রথমে, যে একটা হচ্ছে সাবজেক্ট যেটা হচ্ছে মানে লেখক যেটা বলতে চাইছে সেটা সাবজেক্ট, আর মানে আমরা কন্টেন্ট বলছি সেটাকে। আর দ্বিতীয় অংশটা বলা হয়েছিল যে যেভাবে কন্টেন্টটাকে উপস্থাপন করা হচ্ছে সেটাকে স্টাইল বলা হচ্ছে, স্টাইল আর ম্যানার, ঠিক আছে।
এটা হচ্ছে ভাইটাল লিটারেরি প্রোজের ক্ষেত্রে। তো এখন এই মানে স্টাইল বা তোমার ম্যানার যেটা বলছি, এই ক্ষেত্রে মানে কিছু কিছু তোমার যেমন স্টাইল আর ম্যানার, এটা হচ্ছে স্টাইলটা যখন খুব এলিভেটেড স্টাইল, এক্সাল্টেড স্টাইল, হ্যাঁ, এলিভেটেড স্টাইল আর এক্সাল্টেড স্টাইল হতে গেলে সেই মানে প্রোজের যে ডিকশন, যেটা ডিকশন মানে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ, চয়েস অফ ওয়ার্ডস, ফ্রেজ, এক্সপ্রেশন, এইগুলি কিন্তু খুব উচ্চাঙ্গের হতে হবে, ঠিক আছে? তাহলে প্রোজ স্টাইল, ম্যানার অফ প্রেজেন্টিং দ্য কন্টেন্ট ওর সাবজেক্ট, সেটাকে আমরা মানে স্টাইল বলছি বা ম্যানার বলছি। তাহলে এই স্টাইলটাকে যদি আমাদের এলিভেটেড করতে হয়, হায়ার করতে হয়, ইমপ্রেসিভ স্টাইল করতে হয়, তাহলে সেখানে তোমার কিছু মানে লিটারারি টাইপস, কিছু লিটারারি ফিগার্স, এগুলো ব্যবহার করতে হবে। তো লিটারারি টাইপস আর লিটারারি ফিগার যেগুলো আর কি, লিটারারি types or figures, লিটারেরি টাইপস অফ ফিগার্স, এইগুলা ইউজ করতে হবে, এগুলার মানে সিস্টেমেটিক ব্যবহার করতে হবে তোমার বিষয়বস্তুর মধ্যে। এর মধ্যে থাকবে তোমার সিমিলি, থাকবে মেটাফোর, ঠিক আছে, সিমিলি, মেটাফোর, তারপরে তোমার অ্যালিগরি থাকবে, তারপরে তোমার হয়তো মানে বিভিন্ন টাইপের আছে না, মানে এক্সাজারেশন থাকবে, মানে এই ধরনের মানে সিমিলি যদি আমরা বিভিন্ন টাইপের ব্যবহার করি, হাইপারলেজ, বা তোমার হিউমার, তারপরে হচ্ছে তোমার হিউমার, উইট, ফান, এইসবগুলো থাকতে হবে, ঠিক আছে? তারপরে প্যাথোজ, প্যাথোজ, এই টাইমের মানে লিটারেরি ফিগার থাকতে হবে। তাহলে সেই মানে স্টাইলটা তোমার খুব এলিভেটেড হবে, এক্সাল্টেড হবে, বম্বাস্টিক হবে, হায়ার হবে, হ্যাঁ, তখনই সেটা একটা লিটারারি মাস্টারপিস হবে। মানে ডিকশন যেটা মানে চয়েস অফ ভোকাবুলারি, চয়েস অফ ল্যাঙ্গুয়েজ, এটা খুব স্ট্যান্ডার্ড হতে হবে। অর্ডিনারি প্রোজের ক্ষেত্রে আমরা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে লিখছি, কিন্তু লিটারারি প্রোজ যখন লিখবো তখন সেখানে তোমাকে হায়ার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, মানে ডিকশনটা খুব উচ্চাঙ্গের হতে হবে, এলিভেটেড হতে হবে, তবেই সেটা লিটারারি মাস্টারপিস হবে। এবার প্রোজ স্টাইল, আরো কিছু দিক আছে তোমার প্রোজ স্টাইলের। যেমন এই মানে প্রোজ স্টাইল, এটা মানে লক্ষ্য রাখতে হবে তোমাকে প্রোজ লেখার সময়। যেমন বিভিন্ন থিম, যেমন এই যে মানে প্রোজের যে থিমের কথা বলা হলো তোমার, থিমস, থিমস বিভিন্ন টাইপের থিমস থাকতে পারে, একাধিক থিমস থাকতে পারে, ঠিক আছে? মানে একটা সিঙ্গেল থিম থাকবে, তার সঙ্গে একাধিক মানে মাইনর থিম থাকবে। যেমন থিম কি কত রকমের থিমস হতে পারে, যেমন থিমস হতে পারে তোমার থিমস অফ ম্যারেজ, তারপরে তোমার থিমস অফ লাভ, থিম অফ কনস্পাইরেসি, তারপরে থাকতে পারে থিম অফ ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ, ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ, তারপরে তোমার থাকতে পারে বিভিন্ন টাইপের থিম হয়, যেমন
theme of infidelity or dishonesty যেটাকে আমরা বলি, একটা বিশ্বাসঘাতকতা, অসততার একটা কাজ, থিম, বিষয়বস্তু, থিম অফ ইনফাইডেলিটি অর ডিসঅনেস্টি। তারপরে থাকতে পারে তোমার থিম অফ ইগোইজম, থিম অফ ইগোইজম, অহংবোধ, থিম অফ সোশ্যাল ইস্যুজ, থিম অফ সোশ্যাল প্রবলেমস, কিছু মানে সামাজিক সমস্যা, পার্টিকুলার সামাজিক প্রবলেমস আর কি, এইগুলা থিমের মধ্যে পড়তে পারে প্রোজের ক্ষেত্রে। ঠিক আছে, আরো অনেক টাইপের আছে, তোমার মোটামুটি এই টাইপের থিমস থাকে। এবার প্রোজ স্টাইলের মধ্যে কি কি থাকে দেখো, যেমন প্রোজ স্টাইল, এক নম্বর হচ্ছে তোমার যে কম্প্যাক্টনেস অফ থিম, কম্প্যাক্টনেস অফ থিমস, মানে থিমস গুলি একদম গাদাগাদি করে, মানে খুবই মানে কম্প্যাক্টনেস, একটার সঙ্গে আরেকটার একটা মানে রিলেশন থাকবে এবং সেগুলো এলোমেলো অসংলগ্ন ভাবে থাকবে না। ঠিক আছে, এটাকে বলছে কম্প্যাক্টনেস অফ থিমস, থিমগুলো অসংলগ্ন হবে না, একটার সঙ্গে আরেকটার একটা মানে সম্পর্ক থাকতে হবে এবং সেই লজিক্যালি সেগুলো উপস্থাপন করতে হবে। দুই নম্বর হচ্ছে লজিক্যাল প্রেজেন্টেশন, লজিক্যাল প্রেজেন্টেশন of logical presentation of events or episode, এপিসোড হচ্ছে মনোরম কাহিনী, মনোরম উপখ্যান বা ঘটনা, এগুলোর একটা লজিক্যাল সিকুয়েন্সিয়াল ধারাবাহিকভাবে সেগুলোর উপস্থাপন হতে হবে। লজিক্যাল প্রেজেন্টেশন, এখানে লজিক্যাল প্রেজেন্টেশন লজিক্যাল প্রেজেন্টেশন অফ ইভেন্টস আর এপিসোড। তারপরে হতে হবে তোমার ব্লেন্ড অফ রিয়ালিটি অ্যান্ড ইলিউশন, ব্লেন্ড অফ রিয়ালিটি অ্যান্ড ইলিউশন, কিছু ইমাজিনেশন থাকবে, কিছু কল্পনা থাকবে এবং রিয়ালিটির সঙ্গে সেগুলার ব্লেন্ড মানে মিশ্রণ ঘটাতে হবে, হচ্ছে ব্লেন্ড অফ রিয়ালিটি অ্যান্ড ইলিউশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার ক্রিয়েশন অফ ডিপ সাসপেন্স or surprise from একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা চরম উৎকণ্ঠা থাকতে হবে। এটা হচ্ছে ক্রিয়েশন অফ ডিপ সাসপেন্স, হোয়াট হ্যাপেন্স দেন, এরপরে কি ঘটলো, এই যে একটা ক্রিয়েশন অফ ডিপ সাসপেন্স অর সারপ্রাইজ ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, এটা থাকতে হবে। ঠিক আছে, তারপরে তোমার নাম্বার 5, photographic or cinematographic display of theme,
themes, as if a vital point, the photographic or cinematographic display of themes as if the prose writer has a camera with him or her, মানে লেখকের কাছে যেন একটা ক্যামেরা আছে, এমন ভাবে থিম গুলাকে উপস্থাপন করছেন তিনি যেন মনে হচ্ছে সেগুলা মানে ফটো সামনে যেন সিনেমার পর্দার মধ্যে দেখা যাচ্ছে। তার যে ফটোগ্রাফিক এন্ড সিনেমাটোগ্রাফিক ডিসপ্লে অফ থিম। ঠিক আছে, নাম্বার 6, touch of pathos and humor. টাচ অফ প্যাথোজ আর হিউমার, সেখানে কিছু প্যাথোজ থাকতে হবে, কিছু মানে একটু মানে কি বলবো, মানে পড়তে পড়তে পাঠকদের মনে একটু মানে করুণা দয়ার উদ্রেক হবে, সেখানে হিউমার একটু মানে হাস্যরস থাকবে, একটু কৌতুক থাকবে। ঠিক আছে, টাচ অফ প্যাথোজ আর হিউমার এটা যদি করা যায় তাহলে প্রোজ স্টাইলটা আরো উচ্চাঙ্গের হবে, মানে এলিভেটেড হবে আর কি, এক্সাল্টেড প্রোজ স্টাইল হবে। ফ্রান্সিস বেকনের প্রোজ স্টাইল কিন্তু অনেকটা এই ধরনের, মানে প্যাথোজ আর হিউমার তিনি ব্যবহার করেছেন। ইউনিভার্সাল অ্যাপিল, ইউনিভার্সাল অ্যাপিল, যে প্রোজটা তুমি লিখবে সেই প্রোজের যেন একটা সার্বজনীন মানে দিক থাকে, সবাই যেন সেটা পছন্দ করে গ্রহণ করে, একটা ইউনিভার্সাল অ্যাকসেপ্টেবিলিটি, ইউনিভার্সাল একটা অ্যাকসেপ্টেবিলিটি, সার্বজনীন গ্রহণযোগ্যতা বা ইউনিভার্সাল অ্যাপিল, আবেদন, সবাই এটার প্রতি আকৃষ্ট হতে পড়তে চাইছে। এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাপিল। ইমপ্রেসিভ ডেসক্রিপটিভ পাওয়ার, ইমপ্রেসিভ ডেসক্রিপটিভ পাওয়ার, অসাধারণ বর্ণনা করার ক্ষমতা থাকতে হবে, ইমপ্রেসিভ ডেসক্রিপটিভ পাওয়ার থাকতে হবে লেখকের। নাম্বার 9, সাজেস্টিভনেস, সাজেস্টিভনেস মানে কোনো কিছুর প্রতি একটা ইঙ্গিত, সাজেস্টিভনেস থাকতে হবে কিন্তু। হ্যাঁ, এটা খুব সংক্ষেপে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসকে বোঝানো হচ্ছে ইনডাইরেক্টলি, সেটা হচ্ছে সাজেস্টিভনেস। নাম্বার 10, choice of vocabulary, choice of vocabulary must be simple, must be simple, interesting and ornate। যে ভাষার যে মানে চয়েস ডিকশন যেটা, সেটা কিন্তু খুবই সহজ হতে হবে, ইন্টারেস্টিং, খুবই চিত্তাকর্ষক হতে হবে এবং অর্নেট মানে অরিজিনাল হতে হবে, মৌলিক হতে হবে, অন্য কারো নকল করা ধার করা হবে না। চয়েস অফ ভোকাবুলারি মাস্ট বি সিম্পল, ইন্টারেস্টিং অ্যান্ড অর্নেট। ঠিক আছে, দেয়ার উইল হ্যাভ নো আর্কাইক ল্যাঙ্গুয়েজ, কোনো অপ্রচলিত ভাষা থাকবে না, দেয়ার উইল হ্যাভ নো আর্কাইক ল্যাঙ্গুয়েজ। There will have no archaic language, এই ধরনের বিষয়গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখলে প্রোজ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে।
ঠিক আছে? তাহলে আর আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাইছি না, এখানে আলোচনা শেষ করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে সবাই মনোযোগ দিয়ে শুনবে, হ্যাঁ, এবং কোনো যদি কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।